দেখো, দ্য সিক্রেট উইলিয়াম ব্ল্যাকের লেখা। উইলিয়াম ব্ল্যাকস পজিশন ইন ইংলিশ লিটারেচার ইজ ইউনিক। অর্থাৎ উইলিয়াম ব্ল্যাকের যে ইংরেজি সাহিত্যের অবস্থান সেটা কিন্তু একক, মানে এর ধারে কাছে কেউ যেতে পারেননি। এবং হি যে পোয়েট অফ ক্লাসিক্যাল যাকে বলা হয়, মানে এই যে ক্লাসিক পোয়েট বলা হয়। যদিও আমরা উইলিয়াম ব্ল্যাককে রোমান্টিসিজমের একজন মেম্বার বলে মনে করি, কিন্তু উইলিয়াম ব্ল্যাক ডাজ নট বিলংস টু দ্য ট্র্যাডিশন অফ পোয়েট বিফোর অ্যান্ড আফটার অফ রোমান্টিসিজমের আগে পরে তার যে ট্র্যাডিশান সেটা কোনোটারই অন্তর্ভুক্ত তিনি নন। আমরা যে কবিতাটা পড়ব দ্য সিক রোজ আর কি, সেটা কিন্তু একটা অন্য ধরনের কবিতা। আমরা সেই রোমান্টিসিজমে যেতে পারবো না, বা পরবর্তী যে ট্র্যাডিশান সেটারও নয়, ওটা অন্য ধরনের কবিতা উইলিয়াম ব্ল্যাকের এই কবিতাটা আর কি। এবং তিনি সাধারণত খ্রিস্টিয়ান, মানে ফেথ অর্থাৎ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। দর্শনবোধ তার মধ্যে পাওয়া যায়। সেই দর্শনবোধ কখন পরিলক্ষিত হয় না, যখন তার সঙ্গে দেখা হয় ইমিউনেল সুইডেনবার্গের সঙ্গে দেখা হয়, এবং তার দ্বারা তিনি কিছুটা ইনফ্লুয়েন্স হয়েছিলেন। আমরা যেমন দেখতে পাই যে স্বামী বিবেকানন্দের জীবনে যেমন রামকৃষ্ণদেবের সাক্ষাৎটা একটা বিরাট পরিবর্তন নিয়ে এসেছিল, এর ক্ষেত্রেও ঠিক তখনই। এবং জীবনের উচ্চ দর্শনবোধ তিনি লক্ষ্য করেছিলেন যখন যীশু খ্রিস্টকে তিনি নিজের জানলায় লক্ষ্য করেছিলেন, অর্থাৎ যীশু খ্রিস্টের মূর্তি তিনি নিজের জানলায় দেখতে পেয়েছিলেন। তো সেইখান থেকে তার জীবনের দর্শনবোধ জাগে আর কি। উইলিয়াম ব্ল্যাকের যে জগৎটা, দ্য ওয়ার্ল্ড অফ উইলিয়াম ব্ল্যাক ইজ অপোজিশন, অর্থাৎ দুটো আলাদা দিকে। যেমন কি কি দেখতে পাবো আমরা, ফিয়ার্স অ্যান্ড মিক, হিংস্রতা এবং নম্রতা, গুড অ্যান্ড ইভিল, ভালো খারাপ, ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা এবং নিষ্পাপ, পিউরিটি অ্যান্ড করাপশান, বিশুদ্ধতা তার সঙ্গে করাপশান, লাইফ অ্যান্ড ডেথ, জীবন ও মৃত্যু। দেখো, দুটো আলাদা জগতের সংমিশ্রণ তার পৃথিবী, মানে উইলিয়াম ব্ল্যাকের যে জগৎ। আমরা যে কবিতাটা পড়বো দ্য সিক রোজ, সেটা কিন্তু সং অফ এক্সপেরিয়েন্সের কাব্যগ্রন্থের একটা কবিতা দ্য সিক রোজ, যেটা লেখা হয়েছিল দ্য সং অফ ইনোসেন্স কাব্যগ্রন্থের দ্য ব্লুজুম কবিতা সংযোজন হিসেবে। অর্থাৎ সিক রোজ দ্য সং অফ এক্সপেরিয়েন্স কবিতা, মানে তার কাব্যগ্রন্থের কবিতা, আর এর পরিপূরক যেটা আমরা, মানে অপোজিট হচ্ছে দ্য সং অফ ইনোসেন্স, বিশুদ্ধতা। মানে দুটো আলাদা জগৎ। আমি বারো বলেছি যে উইলিয়াম ব্ল্যাকের যে জগৎ কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা, দুটো বিপরীত জগতের সংমিশ্রণ সেটা। এবং এই কবিতাটিতে তিনি জাগতিক যে অভিজ্ঞতা, সেই জাগতিক অভিজ্ঞতার দ্বারা সারল্যে বা নিষ্পাপের বিনিষ্ট, এটাই পরিস্ফুট কিন্তু এই কবিতায়। উইলিয়াম ব্ল্যাকের আরও কবিতা আছে দ্য টাইগার্স। দ্য টাইগার্সের সঙ্গে রোজ বহু যুগ ধরে পাঠকের মনে আশ্রয় করে নিয়েছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে দ্য সিক রোজ কবিতার যে মানে বোধগম্য যাকে বলে আমরা, যে যথার্থতা,
বা থিম যেটাকে বলবো, বিষয়বস্তু, সেটা কিন্তু বহু পাঠকের কাছে আজও অজানা। শুধু পাঠক কেন বলবো, সমালোচকের কাছে। চার লাইন করে দুটি স্তবক আছে এই কবিতা, যদি আমরা পড়ি দেখবে 4 লাইন করে দুটি স্তবক মাত্র। কিন্তু এই 4 লাইন করে বিভক্ত এই ছোট কবিতাটি তার গীতিধর্মিতা এবং বলিষ্ঠ চিত্রকল্পের মাধ্যমে বহু শতাব্দী ধরে পাঠকের কাছে সমাদৃত, কিন্তু তার যে বিষয়বস্তু যেটা বললাম সেটা কিন্তু আজও বোধগম্য নয় পাঠকের কাছে। আমরা সিকরোজ কবিতার বিষয়বস্তু কিন্তু পরিষ্কার কথা না, আজও আমরা বুঝতে পারি না যে কোন অর্থে, কারণ তিনি তার নিজের জগৎ ব্যবহার করেন। উইলিয়াম ব্ল্যাকের বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার নিজের জগৎ এবং তার সেই জগৎটা দুটো, বারো বলেছি অপোজিট যে বৈশিষ্ট্য বা অপোজিট শক্তি, সেই দুটো সংমিশ্রণ। আমরা কবিতাটির শুরুতে দেখতে পাবো যে কবি একটা গোলাপকে অ্যাড্রেস করেছেন, ওহে গোলাপ তুমি হও অসুস্থ। কেন অসুস্থ? না একটা অদৃশ্য পতঙ্গ উড়ে এসেছে রাতের অন্ধকারে, ঝড়ের রাতে, এবং তোমার পাপড়িকে বিছানা রূপে আশ্রয় নিয়েছে, এবং তার তীক্ষ্ণ দাঁতের দ্বারা সে তোমার পাপড়িকে, মানে তোমার বিছানাকে রক্তাক্ত করেছে এবং আনন্দ খুঁজে পেয়েছে। কিন্তু তুমি জানো না, তুমি এই এই কীটের অনুপস্থিত সম্পর্কে অজ্ঞ। সে অজ্ঞতার কারণে সে কিন্তু তোমার জীবনকে নষ্ট করেছে। দেখো, এই 4 লাইন 8 লাইন কবিতা, ছোট ছোট লাইন, কিন্তু এর অর্থ অনেক গভীরে, জটিল। অর্থাৎ সমালোচক, পাঠক যারা কবিতা আমরা পড়িয়েছি বা যে আলোচনা করেছি, তারা কিন্তু এর বাইরে অর্থ নিয়ে নাড়াচাড়া করেছে, কিন্তু ভেতরে অর্থ আজও সবাই হাতড়ে বেড়াচ্ছে। যে ভেতরে অর্থটা কি? কবিতাটি সাধারণত নিষ্পাপ বা পবিত্রতা, এই নিষ্পাপ বা পবিত্রতা সেটা নষ্ট হয়েছে অভিজ্ঞতা এবং কুটিলতার দ্বারা। অনেক সমালোচক মনে করেন যে দ্য রোজ কবিতাটি, কবি দ্য রোজ মানে ফুলকে অ্যাড্রেস করেননি, করেছেন কি দ্য রোজ নামে এক মেয়েকে, মহিলাকে আর কি, যে সমাজে নিষ্পাপ পবিত্র কলুষিত প্রেমের দ্বারা কি হয়েছে না, তার জীবন নষ্ট হয়েছে, তার পবিত্রতা নষ্ট হয়েছে। সেই সমাজ যে মানে কুলুষিত সমাজের চিত্রটা তিনি তার রোজ কবিতায়, দ্য সিকরোজ কবিতায় তুলে ধরেছে। সিকরোজ কবিতাটিতে যদি আমরা পড়ি তাহলে দেখবে কিছু সিম্বলও ইউজ হয়েছে। তবে আমরা জানি সাধারণত সিম্বল এটা প্রতীকী ব্যবহার করে, কিন্তু ব্ল্যাকের সিম্বল সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত, তার নিজের জগৎ। এখানে গোলাপকে পবিত্র বিশুদ্ধতার সঙ্গে তুলনা করা হয়েছে, সাধারণত কোনো পবিত্র মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কীটকে তুলনা করা হয়েছে ধ্বংস এবং বিনষ্টের প্রতীক হিসেবে। শয়তান, যেটাকে আমরা বিবলিক্যাল রেফারেন্স যদি বলতে পারি, বাইবেলের প্রসঙ্গ, সেটা হচ্ছে শয়তান। আমরা জানি যখন বিশ্ব সৃষ্টি হয় তখন ঈশ্বর কী করেছিলেন না, আদম এবং ঈভ নামে দুটো চরিত্র সৃষ্টি করেছিলেন, এবং আদম এবং ঈভকে, আদম জানিস তো, আদম কথা থেকে আদমি কথাটি এসেছে। আমরা যে হিন্দিতে বলি না আদমি মানে পুরুষ, তো সে আদম কথা থেকে আদমি কথাটি এসেছে। আদম এবং ঈভ এই দুটো চরিত্রকে তিনি সৃষ্টি করেছিলেন। তাদের বলেছিলেন তোমরা একটা কাজ করো, এই স্বর্গের যে উদ্যান আছে, স্বর্গের উদ্যানের নাম কি? প্যারাডাইস। এই প্যারাডাইসে তোমরা বিচরণ করবে
এই স্বর্গের উদ্যানে সমস্ত ফল তোমরা খাবে, কিন্তু একটা ফল দেখিয়ে তিনি বলেছিলেন যে তোমরা এই গাছের ফল কখনোই খাবে না। কিন্তু তুমি জানো মানুষ কিন্তু সহজাত প্রবৃত্তি। আমরা ওই প্যান্ডোরা বক্স যদি পড়ি তাহলেও তাই। প্যান্ডোরা বক্সে নাকি যদি দেখি যে প্যান্ডোরার বাড়িতে একটা বক্স, প্যান্ডোরা নয় আর একজন চরিত্র আছে তাদের আর কি, ভুলে যাচ্ছি নামটা, তার বাড়িতে একটা বাক্স ছিল। ঈশ্বর তাকে বলেছিলেন তুমি এই বাক্সটা কখনোই খুলবে না। কিন্তু প্যান্ডোরা মানে মেয়ে একটু বেশি কৌতূহলী হয়, মেয়েরা দেখবে একটু বেশি কৌতূহলী হয়, না এটা যদি করি কি হয় না একবার দেখি, যদিও বিপদ দেখি একবার বিপদ হবে হবে তারপর দেখা যাবে। তো সেই প্যান্ডোরা তাকে বারবার বলেছিল যে তুমি এই বাক্সটি খুলো। সে বলল না আমি বাক্সটা খুলতে পারবো না, কারণ ঈশ্বর আমাদের না বলেছেন। প্যান্ডোরা বলল খুলো না দেখি একবার কী হয়। তো তার কথায় সে বাক্সটি খুলে, এবং বাক্সটি খোলার পরে তার ভেতর থেকে কি না সমস্ত মৌমাছি বেরিয়ে আসে এবং তারা সব ফুল ফুটাতে থাকে। পৃথিবীতে কিন্তু কোনো দুঃখ ছিল না আগে। ওই বাক্স থেকে যখনই মৌমাছি বেরিয়ে আসে প্রথমেই হুল ফুটায়, তখনই সেই যন্ত্রণাটাই কিন্তু মানুষ প্রথম অনুভব করে। মানে যদি এটা সব বাইবেলের প্রসঙ্গ আর কি, ঠিক তখনই মানে সেইভাবে সমস্ত দুঃখ যন্ত্রণাকে উন্মুক্ত করে দিয়েছিল প্যান্ডোরা বাক্সটি খুলে। যার জন্য আমরা যে আজকে দুঃখ কষ্ট পাই, সেই ছড়িয়ে পড়া দুঃখ কষ্ট। বা ওই টর্টয়েজ উইজডম গল্পটি পড়েছো না? টর্টয়েজ উইজডম গল্পটি পড়েছিস? কচ্ছপ সমস্ত উইজডম সংগ্রহ করে একটা কলসিতে ভর্তি করে রাখলো নাকি, দিয়ে ভাবলো এই জ্ঞান আমি কাউকে দেব না, তাহলে কি করব না এই জ্ঞানটা এই কলসি থেকে এটা গাছের উপরে রেখে দেবো যাতে কেউ না নিয়ে নেয়। তাই সে কলসির গায়ে মানে গলায় দড়ি বেঁধে নিজের গলায় ঝুলে দিল, দিয়ে কচ্ছপটা গাছে উঠতে চেষ্টা করে। সামনে কলসি, কচ্ছপকে উঠতে পারে? তা তো পা ছোট, একটু উঠে দুম করে পড়ে যায়, একটু উঠে দুম করে পড়ে যায়। তো দূরে এক শিয়াল মনে হয় না, এই না গল্পটা আমার ঠিক ভুল মনে গেছে, সে তার দেখে দেখে হাসছে। বুঝলে তুমি হাসছো কেন? না বোকা, তুমি কলসিটা যদি পিঠে নাও তাহলে তো তুমি কাছে অনায়াসে উঠতে পারো, তুমি পেটে কী করে আসো? কচ্ছপ ভাবলো আমি যে ভেবেছিলাম সমস্ত জ্ঞান জোড়া করে নিয়েছি, কিন্তু জ্ঞান তো এখনো বাইরে থেকে গেছে, নাহলে সে কী করে আমাকে বুদ্ধি দেয়? তাই সে কলসিটা আছাড় মেরে দিল আর সমস্ত জ্ঞান ছড়িয়ে পড়ল। সেই থেকে যারা যে পেয়েছে সেই জ্ঞান আমরা পেয়েছি, বুঝে গেছি তো? যাই হোক, আদম এবং ইভকে সেই স্বর্গরাজ্যে বিচরণ করতে বলা হয়েছিল এবং সমস্ত ফল খেতে বলা হয়েছিল, কিন্তু একটা গাছের ফল তাকে খেতে না বলা হয়েছিল। কিন্তু ইভ কৌতূহলী বলে ওটা খেয়ে দেখো না কি হয়। তো সেই গাছের ফল যখন ওরা খায় তখন ভগবান তাদের কি করেছিলেন, লাথি মেরে ছুড়ে দিয়েছিলেন স্বর্গরাজ্য থেকে। তো সেই স্বর্গরাজ্য থেকে এসে এরা মর্তে, এবং আমরা যে তারা কিন্তু এই আদম এবং ইভের উত্তর পুরুষ আমরা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ কিন্তু আদম এবং ইভ। এই যে দেখো মানুষ মানে কি দোষ বা পাপ করতে অভ্যস্ত, ঈশ্বর তাকে না বলেছেন সে কিন্তু করেছে। এটাই কিন্তু বাইবেলের প্রসঙ্গ। শয়তান মানে সার্পেন্ট বলে কল্পনা করা হয় আর কি। তো সেই ওয়ার্মটা কিন্তু সে প্রতীক। আর একটা আমরা দেখতে পাবো ক্রিমসন আছে। ক্রিমসন মানে হচ্ছে রক্তিম, মানে গাঢ় লাল। আমরা দেখো গাঢ় লাল মানে রক্ত, জীবনের উৎস, সেটা যেমন। আর একটা আনন্দ, আমরা মানে মানুষ যখন ওই উল্লাসে ফেটে পড়ে, যখন পিপাসায় মানে রক্ত পিপাসু হয়ে ওঠে, তখন কিন্তু তার মধ্যে যে লালসা সেটা কিন্তু ক্রিমসনের সঙ্গে তুলনা করা হয়েছে। বুঝে গেছি তো? এই হচ্ছে ব্যাপার। কবিতাটার উৎস হচ্ছে কি বলেছিলাম, কবিতার উৎস দ্য সং অফ এক্সপেরিয়েন্স। এটা আসে কিন্তু সাবস্টেন্স তো বলে নিয়েছি একবার, তবু আর একবার বলে দিই যে the poet addressed
the rose as a seed, because an invisible worm that flies in the night in the howling storm and take a shelter in the petals of the rose, but of its guile in motive, the worm makes sick the rose by its sharp biting, but the rose does not understand the ill motive of the worm, so he destroyed easily. অর্থাৎ রাতের ঝড়ের অন্ধকারে একটা পতঙ্গ অসৎ উদ্দেশ্য নিয়ে গোলাপের পাপড়িতে আশ্রয় করেছে এবং তার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে, কিন্তু গোলাপটি বুঝতে পারেনি এই অসৎ উদ্দেশ্যটা, তাই সে পতঙ্গের এই অসৎ উদ্দেশ্য বা অসৎ ভালোবাসার দ্বারা সহজেই নষ্ট হয়ে গেছে। ঠিক সেই রকম আমাদের সমাজের অভিজ্ঞ যারা নাকি ইল মোটিভ যারা, তারা নিশ্চয়ই ওই বোঝে না, তারা কিন্তু অসৎ উপায়ে এই সমাজকে কলুষিত করেছে, যার জন্য আমরা দেখতে পাই খবর কাগজ টিভিতে নাকি ঘটনাগুলো। তারই প্রকৃষ্ট উদাহরণ কিন্তু দ্য সিক রোজ। কবিতাটা এবার দেখো, ও রোজ দাও আর সিক, ও হে গোলাপ তুমি হও অসুস্থ। আট মানে আর, হ্যাঁ পার্সনিফাই করেছেন কবি এখানে, ইউ আমরা ব্যক্তি প্রোনাউন ইউজ করেছেন কবি, পার্সোনাল প্রোনাউন। দ্য ইনভিজিবল ওর দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, একটা অদৃশ্য পতঙ্গ বা কীট যেটা উড়ে আসে রাতের অন্ধকারে, ইন দ্য হাউলিং স্টর্ম, প্রচণ্ড ঝড়ের রাতে। ইনভিজিবল কেন? না, ইট ইজ ডার্ক, ইট ইজ নাইট, সো ইট ইজ নট ইজিলি ভিজিবল, এটা একটা কারণ। আরেকটা কারণ, দ্য রোজ ইজ নট অ্যাওয়ার অফ দ্য প্রেজেন্স অফ দ্য ওর্ম, গোলাপটি কিন্তু পতঙ্গের উপস্থিতি বুঝতে পারেনি। অ্যান্ড ইজ ইল মোটিভ, তার খারাপ উদ্দেশ্য, সো দ্য পোয়েট ইনভিজিবল করেছে। এখন দেখো মানুষ যত খারাপ কাজ করে রাতে, কাউকে খুন করা রাতে, কারো বাড়ি চুরি করা রাতে, সেই জন্য রাতটা সাধারণত ইভিল মানে ইভিলের মানে খারাপ যে খারাপের প্রতীক। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, দাই মানে ইয়োর, ওল্ড ইংলিশ, এটা খুঁজে পেয়েছে তোমার বিছানা, অফ ক্রিমসন জয়, রক্তিম আনন্দে। এই ক্রিমসনটা কিন্তু রিলেটেড টু দ্য সেক্সুয়াল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এলিভেট বাই দ্য ক্রিয়েশন অফ ক্রিমসন জয়, সেই জন্য ক্রিমসন কথাটি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ইজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার গোপন অন্ধকার ভালোবাসা। কেন না, তার ভালোবাসার মোটিভ সম্পর্কে রোজ কিন্তু অ্যাওয়ার নয়, সচেতন নয়, সেটা উদ্দেশ্য নিয়ে এসেছে, সেটা সম্পর্কে রোজ কিন্তু অ্যাওয়ার নয়, সেই জন্য ডার্ক সিক্রেট লাভ বলা হয়েছে। ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, তোমার জীবনকে নষ্ট করেছে। মানে বইয়ের সঙ্গে মানে মিলতে পারে না, তবু আরেকবার মানে দেখে না। ও রোজ দাও আর সিক, ও হে গোলাপ তুমি হও অসুস্থ। দ্য ইনভিজিবল ওর, অদৃশ্য কীট, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা উড়ে আসে রাতে, ইন দ্য হাউলিং স্টর্ম, ঝড়ের রাতে। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, পেয়েছে তোমার বিছানা, অফ ক্রিমসন জয়, রক্তিম আনন্দে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার গোপন অন্ধকার ভালোবাসায়, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, তোমার জীবনকে নষ্ট করে। বুঝে গেছে?